আমরা দেখা যায় প্রায়ই দুইটা রাউটারকে পাশাপাশি দাঁড় করাই এবং দাঁড় করিয়ে বোঝার চেষ্টা করি যে আসলে কোনটা ভালো কোনটা খারাপ। কারো কাছে দেখবেন যে রাউটারের রেঞ্জ যদি বেশি হয় তাহলে খুব ভালো হয়, আবার কারো কাছে রেঞ্জের দরকার হয় না, পারফরমেন্সটাই তার কাছে ইম্পর্টেন্ট। অনেকের ডিভাইস সংখ্যা অনেক বেশি থাকে, আবার অনেকের ডিভাইস সংখ্যা একদম কম থাকে। অনেকে অনেক বড় জায়গায় অল্প কয়েকটা ডিভাইস চালায়, আবার অনেকে অল্প একটু জায়গার মধ্যে অনেকগুলো ডিভাইস চালায়। সো বুঝতেই পারতেছেন যে ভালোর টেস্ট আপনি তখনই পাবেন যখন আপনার কিনে আনা রাউটারটা আপনার চাহিদা মতো পারফর্ম করতে পারবে। তখন তো আমরা কি করি, হয়তো অনেকগুলো রাউটারের মধ্যে থেকে দুইটা তিনটা রাউটার প্রাথমিকভাবে চয়েস করি, তারপরে দেখা যাচ্ছে ওই দুইটা তিনটার মধ্যে থেকে আবার একটাকে চয়েস করি। তো আমাদের যে ভুলটা আমাদের চয়েসকে বেশি ইফেক্ট করে সেটা হচ্ছে লাস্ট মোমেন্টের যে চয়েসটা আমরা করি সেখানে। আজকের ভিডিওটা আপনারা পুরোটা দেখতে থাকেন, আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা এই সমস্যাটার একটা সমাধানে চলে আসতে পারবেন। তো পুরো ভিডিও জুড়ে আমি মাঝারুল ইসলাম আছি আপনাদের সাথে, আর আপনারা দেখছেন টোটাল সলিউশন প্লাস দ্য আলটিমেট টেক সলিউশন। তো একটা ওয়াইফাই রাউটার চয়েস করার ক্ষেত্রে আমরা তিন ধরনের বিষয়ের দিকে নজর দিব। প্রথম যে ক্যাটাগরি সেটাকে আমরা প্রাইমারি কনসিডারেশন বলবো, দ্বিতীয়টাকে আমরা সেকেন্ডারি কনসিডারেশন বলবো, এবং তৃতীয়টাকে আমরা টারশিয়ারি কনসিডারেশন বলবো। রাউটার চয়েস করার ক্ষেত্রে প্রাইমারি কন্ডিশনে আমরা যেসব জিনিসগুলো রাখবো তার মধ্যে 1 নম্বরে হচ্ছে ওয়াইফাই এর স্ট্যান্ডার্ড, সেকেন্ড হচ্ছে ম্যাক্সিমাম থ্রুপুট, থার্ড হচ্ছে ইথারনেট পোর্টস, ফোর্থ হচ্ছে সিপিইউ, এবং তারপরেরটা হচ্ছে রাউটারের কোর ফিচার্স। তো ওয়াইফাই স্ট্যান্ডার্ডের ক্ষেত্রে যদি বলি, তাহলে আপনারা যখন দুইটা রাউটারকে পাশাপাশি রেখে কনসিডারেশন করবেন তখন দেখবেন যে দুইটার স্ট্যান্ডার্ড একই কিনা, অর্থাৎ দুইটাই ওয়াইফাই 5 বা দুইটাই ওয়াইফাই 4 বা দুইটাই ওয়াইফাই 6 কিনা। যদি দুইটা একই রকমই হয় তখন আপনারা নেক্সট স্টেজের দিকে চলে যাবেন। তো নেক্সট স্টেজটা হচ্ছে ম্যাক্সিমাম থ্রুপুট। ধরে নেন আপনি যে দুইটা রাউটার চয়েস করছেন দুইটা হচ্ছে এসি স্ট্যান্ডার্ডের অর্থাৎ ওয়াইফাই 5, এবং দুইটার গায়ে লেখা আছে, একটার গায়ে লেখা আছে এসি 1200, একটা লেখা আছে এসি 1900। তাহলে এসি 1900 রাউটারটা অবশ্যই এসি 1200 রাউটারের তুলনায় অ্যাহেড। এখন কথা হচ্ছে যে সব সময় কি আপনাকে এসি 1200-র এগেনস্টে এসি 1900-কে চয়েস করতে হবে বা আরও বড়টাকে চয়েস করতে হবে? বিষয়টা কিন্তু এরকম না। আপনার প্রয়োজন থাকলে নিবেন, আর না থাকলে দরকার নাই। তখন এই যে বড় বড় যে থ্রুপুটগুলো, এগুলো কখন দরকার হয়? আপনার বাসায় যখন অনেক ধরনের ডিভাইস থাকবে, অনেকগুলো করে ডিভাইস থাকবে, তখন আপনি যত বড় ব্যান্ডউইথ নেবেন, যত বড় থ্রুপুটওয়ালা রাউটার কিনবেন, তত আপনার ভালো হবে। এখন আপনার বাসায় কতগুলো ডিভাইস আছে সেটা আপনি জানেন, তাহলে আপনার বাসার ডিভাইসগুলোকে আপনি কাউন্ট করবেন, কাউন্ট করে দেখবেন যে সেটা খুব বেশি যদি হয় তাহলে আপনি এসি 1900-র দিকে যাইতে পারেন। এখন কতগুলো ডিভাইস থাকলে আপনি তাকে বেশি বলবেন, আর কতগুলো ডিভাইস থাকলে আপনি তাকে কম বলবেন? আপনি যখন ডিভাইস কাউন্ট করবেন তখন আপনি দেখবেন যে আপনার এআইওটি ডিভাইস কয়টা আছে, অর্থাৎ কম কম ব্যান্ডউইথ লাগে, অর্থাৎ ক্ষুদ্র ক্ষুদ্র ব্যান্ডউইথ লাগে, 2.4 গিগাহার্টজ দিয়েই চলে, এরকম ডিভাইস কয়টা আছে? আর 5 গিগাহার্টজ লাগে, ডেডিকেটলি 5 গিগাহার্টজ লাগে, এরকম ডিভাইস কয়টা আছে? আপনি যখন দেখবেন যে আপনার 5 গিগাহার্টজের ব্যান্ডউইথ ইউজ করবে এরকম ডিভাইসের সংখ্যা বাসায় বেশি, তখন আপনাকে অবশ্যই 5 গিগাহার্টজের ম্যাক্সিমাম থ্রুপুটটা বেশি আছে এরকম রাউটার লাগবে। সেক্ষেত্রে 5 গিগাহার্টজের মোবাইল সংখ্যা আপনার বাসায় যদি 10-এর বেশি হয়, অর্থাৎ 10টারও বেশি, সাথে সাথে আবার 2.4 গিগাহার্টজের ডিভাইসগুলোও আছে, সেক্ষেত্রে আপনি 5 গিগাহার্টজের বড় থ্রুপুটওয়ালা একটা রাউটারকে চয়েস করবেন। আর যদি দেখেন আপনি যে আপনার বাসায় 5 গিগাহার্টজ সাপোর্টেড মোবাইল ফোনের সংখ্যা মাত্র 4 থেকে 5টা বা তারও কম, এবং বাদবাকি ফোনগুলো আপনার 2.4 গিগাহার্টজে চলতেছে, যে টেলিভিশনটা আছে সেটাও হয়তো 5 গিগাহার্টজে চালাচ্ছেন, সেক্ষেত্রে আপনার আই থিঙ্ক এসি 1200 মডেলের যে রাউটারগুলো আছে সেগুলো এনাফ। তো ম্যাক্স থ্রুপুট কিভাবে কাউন্ট করবেন আশা করি বুঝতে পারছেন। এবার আসেন ইথারনেট পোর্টে যাই। আপনার আইএসপি থেকে আপনি যে ব্যান্ডউইথটা নিয়েছেন, যে লাইনটা নিয়েছেন, সেটা যদি 100 MBPS এর উপরে থাকে তাহলে আপনাকে একটা গিগাবিট 1 পোর্ট আছে এরকম রাউটার লাগবে। আর আপনার বাসায় যদি এরকম একটা বা কয়েকটা পিসি থাকে যেগুলোতে আপনি হরহামেশা গেমিং করেন অথবা ভারী ভারী কাজ করেন, 4K স্ট্রিমিং করেন, এইচডি স্ট্রিমিং করেন, সেক্ষেত্রে আপনার গিগাবিট ল্যান পোর্টওয়ালা রাউটারগুলো বেশি ইফেক্টিভ। সো এরকম কন্ডিশন হলে আপনি ল্যান পোর্ট এবং 1 পোর্ট গিগাবিট আছে এরকম একটা রাউটারকে চয়েস করবেন। এরপর আসেন সিপিইউতে। আপনারা সিপিইউ হিসাবে অনেক ধরনের সিপিইউ দেখতে পাবেন, সিঙ্গেল কোর সিপিইউ, ট্রাই কোর সিপিইউ, ডুয়েল কোর সিপিইউ, আরও বিভিন্ন ধরনের সিপিইউ দেখতে পারবেন। তার ভিতরে কোনোটার আবার গিগাহার্টজ বেশি, কোনোটার গিগাহার্টজ কম। তো আপনার বাসায় যদি অনেক ধরনের ডিভাইস থাকে, অনেক ধরনের কাজ হয়, সেগুলো দিয়ে আপনি অবশ্যই মাল্টি কোর সিপিইউর দিকে যাবেন। সেটা ডুয়েল কোর হতে পারে মিনিমাম, অথবা ট্রাই কোর সিপিইউ হতে পারে। আর গিগাহার্টজের ব্যাপারটা হচ্ছে আপনার কাজকে কত দ্রুত সে করতে পারবে সেটা ডিসাইড করে হচ্ছে আপনার ক্লক স্পিড, অর্থাৎ গিগাহার্টজটা। আপনি দেখবেন যে 880 মেগাহার্টজের সিপিইউ থাকে, 1.2 গিগাহার্টজের সিপিইউ থাকে, অর্থাৎ 1200 মেগাহার্টজ। এই সিপিইউগুলো আপনার কাজকে খুব দ্রুত করে, অর্থাৎ প্রসেসিং পাওয়ার এদের বেশি। আর কোরের ব্যাপারটা হচ্ছে তাদের মাল্টিটাস্কিং, ডিফারেন্ট টাইপ অফ ডিভাইসে ডিফারেন্ট টাইপ অফ কাজকে তারা একসঙ্গে হ্যান্ডেল করতে পারে। তো আপনার কাজ হিসাব করে আপনি নেবেন। যদি আপনার ডিভাইস সংখ্যা বেশি থাকে তাহলে আপনি অবশ্যই মাল্টি কোর সিপিইউওয়ালা রাউটার চয়েস করবেন। এর পরের যে ব্যাপারটা সেটা হচ্ছে কোর ফিচার্স। আপনি দেখবেন রাউটারের মধ্যে বিভিন্ন ধরনের কোর ফিচার্স থাকে।
কোর ফিচার বলতে আমি বিম ফর্মিং, তারপরে মিমো এগুলোকে বোঝাচ্ছি না। কোর ফিচার হচ্ছে যে মাল্টিটাস্কিং বা প্রসেসিং পাওয়ারকে দ্রুততম সময়ের মধ্যে শেষ করার জন্য সংশ্লিষ্ট রাউটারের মধ্যে কিছু ফিচার দেওয়া থাকে যেগুলো কিনা এই প্রসেসরের সাপোর্টিং স্টাফ হিসেবে কাজ করে। যেমন ওয়াইফাই 6 রাউটারের ক্ষেত্রে আপনারা পাবেন ওয়েভ ডিএমএ 1024 কোয়াম, যেটা কিনা আপনার ওয়াইফাই 5 স্ট্যান্ডার্ডে আপনারা সর্বোচ্চ 256 কোয়াম পাবেন। তো বেসিক কথাটা হচ্ছে ওয়াইফাই 5 এর ডুয়েল কোর সিপিইউ এবং ওয়াইফাই 6 এর ডুয়েল কোর সিপিইউ এই দুইটার পারফরমেন্স কিন্তু এক না। এই দুইটার পারফরমেন্সকে ডিস্টিংগুইশ করবে আবার ওয়েভ ডিএমএ 1024 কোয়াম এই ধরনের কিছু স্পেশাল ফিচার যেগুলো কিনা ওয়াইফাই 6 এ থাকে, ওয়াইফাই 5 এ থাকে না। আপনি যদি চান যে অ্যাকুরেটলি অনেকগুলো ডিভাইসে মাল্টিটাস্কিং হবে এবং সেগুলো একদম অ্যাকুরেটলি হবে, যথাযথ সময় হতে হবে এবং আমার বাসায় কোনো ধরনের কোনো ল্যাটেন্সি চলবে না, তাহলে আপনাকে অবশ্যই ওয়াইফাই 6 রাউটারের দিকে যেতে হবে। সো আপনি যে সিপিইউটাকে টার্গেট করে কোনো একটা রাউটার কিনেছেন, সেই সিপিইউকে সাপোর্ট দেওয়ার মতো আরও কী ফিচার ওই রাউটারের মধ্যে আছে বা দুইটা রাউটারের মধ্যে কোনটাতে বেশি আছে, সেই রাউটারটাকে আপনি চয়েস করবেন। তো এই হচ্ছে আমাদের প্রাইমারি কনসিডারেশন, এবং এই প্রাইমারি কনসিডারেশনের দিকে খেয়াল রেখে আমরা যদি প্রাথমিকভাবে রাউটারকে চয়েস করতে পারি, ভুল হওয়ার সম্ভাবনা অনেকাংশেই কমে যাবে। এবার আমরা আলোচনা করব সেকেন্ডারি কনসিডারেবল যে ম্যাটারগুলো আছে সেগুলো নিয়ে। এর মধ্যে প্রথমেই থাকবে মাল্টি ইউজার, মাল্টিপল ইন, মাল্টিপল আউট, বিম ফর্মিং, এটিএফ অর্থাৎ এয়ার টাইম ফেয়ারনেস, ওয়ান মেশ বা এআই মেশ। আবার দেখবেন বেশ কিছু রাউটারের মধ্যে অনলাইন সিকিউরিটি সিস্টেম থাকে, যেমন টিপি লিঙ্কের মধ্যে থাকে হোম শিল্ড, হোম কেয়ার। আসুস রাউটারগুলোর মধ্যে থাকে এআই প্রোটেকশন। আবার এসএসআইডি সিকিউরিটি প্রোটোকলে WPA2, WPA3, আবার WPA2 যদি হয় সেখানে AES অর্থাৎ অ্যাডভান্সড এনক্রিপশন সিস্টেমটা আছে কিনা, এই বিষয়গুলোকে আমরা সেকেন্ডারি কনসিডারেবল বিষয়গুলোর মধ্যে ইনক্লুড করব। এখন এই যে সেকেন্ডারি কনসিডারেবল বিষয়গুলো, এগুলো আপনি দেখবেন ওয়াইফাই 4 এর তুলনায় ওয়াইফাই 5 রাউটারে বেশি থাকে, আবার ওয়াইফাই 5 রাউটারের তুলনায় ওয়াইফাই 6 রাউটারে বেশি থাকে। এদের মধ্যে সবচেয়ে অপ্রয়োজনীয় হচ্ছে মিমো। এটিএফ যদি কোনো রাউটারের মধ্যে পান আপনি, এয়ার টাইম ফেয়ারনেস, এটা মাচ অ্যাপ্রিসিয়েবল, এটা থাকা উচিত। আর যদি আপনি চান যে আপনার রেঞ্জকে আপনি পরবর্তীতে এক্সটেন্ড করতে চান এইরকমই সিমিলার কাইন্ড অফ রাউটার বা রেঞ্জ এক্সটেন্ডারের সহায়তা নিয়ে, তাহলে আপনি ওয়ান মেশ বা এআই মেশ এই ধরনের সফটওয়্যার ফিচারগুলো আছে এই টাইপের রাউটারগুলো চয়েস করতে পারেন। এরপরে আপনি অধিকতর সিকিউরিটির জন্য হোম কেয়ার বা হোম শিল্ড বা এআই প্রোটেকশন এই টাইপের সিকিউরিটি সিস্টেম আছে এরকম রাউটারকে চয়েস করতে পারেন। এই ধরনের ফিচারগুলোর মধ্যে মাঝে মাঝে দেখা যাচ্ছে রোবাস্ট প্যারেন্টাল কন্ট্রোল দেওয়া থাকে, কোয়ালিটি অফ সার্ভিস দেওয়া থাকে, আবার এই জিনিসগুলো এক্সক্লুডেড অবস্থাতেও থাকতে পারে। এই ধরনের রাউটারগুলোর মধ্যে এই যে প্যারেন্টাল কন্ট্রোল অথবা কোয়ালিটি অফ সার্ভিস, এগুলোর রোবাস্ট যে ভার্সনটা সেটা আপনারা দেখতে পাবেন। এসএসআইডি সিকিউরিটি প্রোটোকল নিয়ে খুব বেশি একটা চিন্তা করার দরকার নেই। আমি মনে করি AES ভার্সনের যে WPA2টা থাকে প্রোটোকল, সেটা এনাফ। আর এমনিতে এখন যত রাউটার বের হচ্ছে নতুন নতুন, সবগুলোতে কিন্তু WPA3 বিল্ট ইন অবস্থাতেই দেওয়া থাকে, অথবা আপনারা পরবর্তীতে ফার্মওয়্যার আপডেটের মাধ্যমে এই সুবিধাটা পেয়ে যাবেন। আর টারশিয়ারি অর্থাৎ একদম সর্বশেষ যে ম্যাটারগুলো আপনারা চিন্তা ভাবনা করবেন সেটা হচ্ছে রাউটারের অ্যান্টেনা, অর্থাৎ অ্যান্টেনার সংখ্যা, অ্যান্টেনার গেইন কতখানি আছে, AIoT ডিভাইসের জন্য কোনো ডেডিকেটেড অ্যান্টেনা আছে কিনা রাউটারের মধ্যে কয়টা লাইটস আছে, কয়টা বাটনস আছে, ভেন্ট আছে কিনা, থাকলে কোথায় কোথায় আছে। এই জিনিসগুলো আপনারা একদম সর্বশেষ পর্যায়ে চিন্তা করবেন। অনেক সময় আমরা এই জিনিসগুলোকে সবার উপরে নিয়ে আসি। তো এই জিনিসগুলো দেখে কখনো রাউটার কেনা যাবে না, রাউটারের এন্টিনার সংখ্যা দেখে রাউটার কেনা যাবে না, রাউটারের লাইটের সংখ্যা দেখে রাউটার কেনা যাবে না, রাউটারের ভেন্ট আছে কি নাই এই জিনিসগুলো কনসিডার করে রাউটার কেনা যাবে না। তবে হ্যাঁ, আরেকটা জিনিস আপনারা মাথায় রাখতে পারেন, রাউটারের মধ্যে USB পোর্ট আছে কিনা বা সেটা থাকলেও কতটুকু কাজ করে, এই জিনিসটা আপনারা কনসিডার করে যদি আপনাদের USB পোর্টওয়ালা রাউটার লাগে তাহলে আপনারা সেটা পারচেস করতে পারেন। সামটাইমস USB পোর্টের যে রাউটারগুলো, এটা যদিও টারশিয়ারিতে আমি রাখছি, বাট এটা কিন্তু একদম টপ প্রায়োরিটি আপনার হতে পারে। যদি আপনার ইউএসবির কাজটাকে আপনি একদম অগ্রাধিকারে রাখেন, ওইটা অবশ্যই এক্সেপশনাল কেস। বেশিরভাগ ক্ষেত্রে আমাদের USB পোর্টটা কিন্তু দরকার হয় না। সো আপনার প্রয়োজন বাজেট এবং যে ফিচারগুলোর কথা আমি বললাম, যে ঘটনাগুলোর কথা আমি বললাম, এগুলো আপনি মিলিয়ে যদি একটা রাউটার কিনতে পারেন, আই থিঙ্ক আপনার ধরা খাওয়ার সম্ভাবনা অনেকখানি কমে যাবে। তো ভিউয়ার্স, এই ছিল ভিডিও। যদি ভালো লাগে অবশ্যই লাইক দেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। শীঘ্রই আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো রিভিউ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।